আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবার প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আজকের পর্বে আমরা পরন্ত নিক্ষিপ্ত প্রচুর সকল টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে তোমরা যারা এসএসসি 26 ব্যাচের কেউ যদি দেখে থাকো, অবশ্যই তোমাদের এই ভিডিওটা দেখা উচিত। কারণ এই ভিডিও দেখলে তোমরা 10 থেকে 15 নাম্বার, মিনিমাম 15 নাম্বার তোমরা নিশ্চিত এই ভিডিও থেকে পাবা তোমরা। এবং এসএসসি এর পরে যে ব্যাচগুলো 27, 28, 29 অর্থাৎ নবম দশম শ্রেণীতে যারা আছো তারা অবশ্যই ভিডিওটা শেষ করবা, ক্লাসটা তোমরা শেষ করবা। শেষ করার পরে পরন্তু নিক্ষিপ্ত বস্তু সম্পর্কে যত টাইপের প্রশ্ন আছে তোমাদের, কোনো টাইপের প্রশ্ন তোমাদেরকে স্যারের প্রশ্ন করে আটকাইতে পারবে না। এই ভিডিওটা তোমরা অবশ্যই কি দেখা উচিত। দেখো, আমি কিছু প্রশ্ন এখানে তুলে ধরছি। এই প্রশ্নগুলো কিভাবে সলভ করবা সহজ নিয়মে, সেটা সহ আমরা আলোচনা করব। দেখো, প্রথমে এখানে মোটামুটি আমরা 9টা প্রশ্ন আলোচনা করছি। প্রথম একটা উদ্দীপক আছে আমাদের এখানে। উদ্দীপকটা দেখো, উদ্দীপকটা কি? এখানে 120 মিটার উঁচু দালান থেকে 2 কেজি বরের একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো। একই সময়ে 100 গ্রাম বরের একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এই প্রশ্নটা তোমরা আলাদা চিন্তা করতে পারো। একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দেওয়া হলো, আবার একটা বস্তুকে নিক্ষেপ করা হলো, আলাদাও চিন্তা করতে পারো। কম্বাইন আসতে পারে, অর্থাৎ এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের আসবে না। দেখো, আলাদা পড়তেছে, অথবা নিচ থেকে নিক্ষেপ করা হলো, অথবা কম্বাইন উদ্দীপক দুটোটা দেওয়া আছে। কি কি প্রশ্ন আমরা এখান থেকে সলভ করব? 100 গ্রাম বস্তুটির বিচরণকাল কত? দেখো, বিচরণকাল কত? বিচরণকাল এই প্রশ্নটা কিভাবে আসতে পারে? কত সময় ভূমিতে সে ভাসবে, কত সময় ভূমিতে ভাসবে, অথবা উঠতে কি পরিমাণ সময় লাগবে এবং নামতে কি পরিমাণ সময় লাগবে। দুইটা সমষ্টি হচ্ছে আমাদের বিচরণকাল। তাতে আসতেছি আমরা। আবার 100 গ্রাম বস্তু সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, সে তাকে যে নিক্ষেপ করা হয়েছে সে কত উচ্চতা পর্যন্ত উঠতে পারবে সেটা নির্ণয় করব। 2 কেজি বড় বস্তুটি কত সময় পর ভূমিতে পতিত হবে। এই যে 2 কেজি বড় বস্তুটি কত সময় পর ভূমিতে পতিত হবে, সেটা হচ্ছে তার কি নামতে যে পরিমাণ সময়টা লাগে সেটা, উঠতে এবং নামতে মোট সময়টাকে বিচরণকাল বলে। 2 কেজি বড় বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে এবং ভূমিতে পতিত হওয়ার আগ মুহূর্তে কত গতিশক্তি লাভ করবে সে। 2 সেকেন্ড পর বস্তু দুটির ব্যাগ আলাদা নির্ণয় করো। 2 সেকেন্ড পরে আলাদা ব্যাগ নির্ণয় করবো আমরা। 2 সেকেন্ড বস্তু দুটির সরণ নির্ণয় করতে পারবো আমরা। ভূমি থেকে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে, মোস্ট ইম্পর্টেন্ট। ভূমি থেকে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে, মোস্ট ইম্পর্টেন্ট। 2 কেজি বড় বস্তুটি কত উচ্চতায় গতিশক্তি বিয়োগ শক্তির অর্ধেক হবে, মোস্ট ইম্পর্টেন্ট। এখানে অর্ধেকের জায়গায় 3 গুণ, 4 গুণ, 7 ভাগের 1 অংশ, 4 ভাগের 1 অংশ, যে কোনো কিছু দিতে পারো, হোয়াট এভার। তুমি যেটাই দিবে তোমরা আজকের পর থেকে এটা অবশ্যই পারবা। 100 গ্রাম বড় বস্তু দুটি ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিয়োগ শক্তির সমান হবে। এই যে এই প্রশ্নগুলো, এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের আসবে না। এর বাইরে প্রশ্ন আসলেও জাস্ট মান চেঞ্জ হবে, জাস্ট এই প্রশ্নগুলোই করবে তোমার, আর কোনো বাইরে প্রশ্ন আসবে না। দেখো, প্রথম প্রশ্ন কি করছে আমাদেরকে? প্রথম প্রশ্ন হচ্ছে 100 গ্রাম বস্তুটির বিচরণকাল কত? বিচরণকাল আলাদা একটা সূত্রই আছে তোমাদের। এখন তোমরা মনে করো বিচরণকালের সূত্র আমি আলাদা জানি না, তাও আমরা এটাকে সলভ করতে পারবো। দেখো, কোন একটা বস্তুকে 100 গ্রাম বড় বস্তু কোনটা? 100 গ্রাম বড় বস্তুটি হচ্ছে যেটাকে আমরা নিক্ষেপ করলাম, এটা হচ্ছে 100 গ্রাম বরের বস্তু, যেটাকে আমরা ধরলাম যে M2, আর যেটা পড়ে যাচ্ছে সেটাকে ধরলাম যে M1। এটার ভরটা, এই যে ভরটা আমাদের শুধুমাত্র লাগবে যে শক্তি নির্ণয়ের ক্ষেত্রে। নেইদার আমাদের ভরের কোনো কাজই নাই, শুধুমাত্র গতিশক্তি, শুধুমাত্র বিভব শক্তি যদি আলাদা করে নির্ণয় করতে পারে তখনই আমাদের ভরের কাজটা আছে, না হলে আমার ভরের কোনো কাজই নেই। এখানে ভর ছাড়াই আমরা প্রত্যেকটা ম্যাথ এখানে সমাধান করতে পারবো। দেখো, 100 গ্রাম বরের বস্তুটির বিচরণকাল কত? 100 গ্রাম বরের বস্তুর বিচরণকাল কিভাবে বের করবো আমরা? দেখো, বস্তুটা কি করবে, একবার উপর উঠবে, কতটুকু উচ্চতা উঠছে সেটা আমরা জানি না। এখানে মোট টোটাল উচ্চতা এখান থেকে দেওয়া আছে 120 মিটার উচ্চতা। কত মিটার? 120 মিটার। এটার উচ্চতা দেওয়া আছে কত? M1 বস্তুটিকে ছেড়ে দেওয়া হচ্ছে 120 মিটার উচ্চতা থেকে, আর M2 বস্তুটাকে নিচ থেকে নিক্ষেপ করে সে 120 মিটার বেশি উঠতে পারে, কম উঠতে পারে, সেটা আমাদের কোনো জানার বিষয় না। এখন এটার বিচরণকালকে আমরা কিভাবে নির্ণয় করবো? দেখো, বিচরণকালের সূত্রটা আমরা আগে কিভাবে বের করবো? দেখো, প্রথমে বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছে, বস্তুটা নিক্ষেপ যে করা হয়েছে, বস্তুটা একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে কিন্তু সে আর উঠবে না, নেমে যাবে। এই যে উচ্চতায় গিয়ে আর উঠবে না, সেই উচ্চতায় তার বেগ কত? সেই উচ্চতায় তার বেগ b, শেষ বেগ। তাহলে এখানে যত বেগে নিক্ষেপ করা হয়েছিল সেটা u ইকুয়াল টু কত? u ইকুয়াল টু হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ইউর মান। তারপর একটা নির্দিষ্ট উচ্চতায় যে গিয়ে যে
বস্তুটা ব্যাগ শূন্য হয়ে যাবে অর্থাৎ নেমে যাবে, তখন তার ব্যাগটা কি হবে, শেষ ব্যাগ, তখন এটা 0 মিটার পার সেকেন্ড। আর এটা ছিল তো কত, 50 মিটার পার সেকেন্ড, আদি ব্যাগটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি? এখান থেকে আমরা টিটা বের করব তার, সে এই যে বি যখন 0 হবে এই উচ্চতা উঠে তার টি এর মান কত। বুঝতে পারছি? এই টি এর মানটা আমরা এখান থেকে বের করতে পারলেই আমাদের বিচরণ কালটা বের করে ফেলা সম্ভব। দেখো আমরা কি জানি, নিক্ষিপ্ত বস্তুর বেলায় সূত্র কি, তাহলে ভি ভি ইকুয়াল টু কি, ইউ মাইনাস জিটি, এই তো সূত্র। ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ভি কত 0, তাহলে 0 ইকুয়াল টু ইউ মাইনাস জি টি, তাহলে জিটি ইজ ইকুয়াল টু কি, ইউ। তোমরা চাইলে ডাইরেক্ট সূত্রটা ব্যবহার করতে পারবা, আমি জাস্ট যারা সূত্রটা পারবো না তাদের জন্য জাস্ট করে দেওয়া। তাহলে জি ইকুয়াল টু কি, সরি জি বের করবো না, টি বের করবো, টি ইকুয়াল টু কি, ইউ বাই জি। এটা দেখো, এই যে টি ইকুয়াল টু ইউ বাই জি আমি বের করলাম, টি ইকুয়াল টু যে আমি ইউ বাই জি বের করলাম এখানে, এটা কিসের জন্য, যা উঠছে যেটা, তাহলে আমরা বিচরণকাল বললাম উঠবে এবং নামবে। কোন একটা বস্তুকে নিক্ষেপ করা হলে সেই বস্তু উঠতে যে পরিমাণ সময় লাগে নামতে সেম পরিমাণ সময় লাগে। সো আমরা বিচরণকালকে যদি ধরি, বিচরণকালকে যদি বড় হাতের টি ধরি, বড় হাতের টি সমান উঠতে যে সময় নামতে সে সময়, দ্যাট মিনস 2t। কি হবে, টি ইকুয়াল টু 2 স্মল টি। তাহলে আমরা টি ইকুয়াল টু কি পাচ্ছি, বিচরণকালের সূত্র 2u বাই জি। এই যে এই সূত্রটাতে কারো প্রবলেম আছে কিনা দেখো তো বুঝতে, যারা মুখস্থ পারো এই সূত্রটা টি ইকুয়াল টু 2u বাই জি, তারা সোজাসুজি সূত্রটা বসাই দিয়ে ম্যাথ করবো। কিন্তু তোমরা যদি মনে হয় না 3টা নাম্বার আমাদেরকে দিবে এই প্রশ্নটার জন্য, আমরা এরকম করলে কেমন কেমন লাগে, তারা কষ্ট করে ভাবে একটু বের করার চেষ্টা করবে। ঠিক আছে, আশা করি তোমাদের এখানে বুঝতে কোনো প্রবলেম হবে না। এটা লিখে দিলেও তোমাকে অবশ্যই নাম্বার দিবে, না দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে টি ইজ ইকুয়াল টু আমরা কি পেতে পারি, ইউর মান আমরা জানি 2 × 50, তাহলে জি এর মান 9.8। তাহলে তোমাদের বিচরণকাল অবশ্যই বের হয়ে গেল। তাহলে 2 × 50, 50 নিয়ে 100 ভাগ 9.8, তাহলে মোটামুটি 10 দশমিক সামথিং আসবে না, 100 ভাগ 9.8 আমরা একটু করি, 100 ডিভাইড বাই 9.8, 10.20, 10.20 সেকেন্ড। এটা কিসে আসবে, উঠতে এবং নামতে মোট সময় লাগবে 10.20। এটা জাস্ট বুঝার জন্য, আমি কিন্তু খুব দ্রুত করতে পারতেছি, বাট অনেকে আছে এখানে দেখবে যে একদম করেই নাই, তাদের জন্য একটু স্লোলি বুঝাইতে হবে, একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখতে হবে তোমাদের। তাহলে 1 নম্বর প্রশ্নটা গেল। দ্বিতীয় নম্বর আমাদেরকে যে প্রশ্নটা করছে, 100 গ্রাম বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, আমাদের সর্বোচ্চ উচ্চতা বের করতে বলছে, সেটাও আমরা বের করতে পারবো চাইলে। সর্বোচ্চ উচ্চতা আছে, সর্বোচ্চ কত উচ্চতা আছে, এইচ এর মান বের করতে বলছে। আমাদেরকে ইউর মান দেওয়া আছে ওখানে, সেম ভাবে ইউ ইকুয়াল টু কত 50 মিটার পার সেকেন্ড। আর কি কিছু দেওয়া আছে এখানে, আর কিছুই কিন্তু দেওয়া নাই। তাহলে এইচ কিভাবে বের করবো, চলো এইচ বের করার সূত্রটা আমরা দেখি এখানে। এইচ না, এইচ এর কয়টা সূত্র আছে, এইচ ইকুয়াল টু মানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার। এখন এ আমাদের মান আছে এখানে, আছে এ মানে জি এখানে, টি এর মান, আমাদের টি এর মান তো নেই। তাহলে আমরা আরেকটা সূত্র জানি এখানে, দেখো ভি ইকুয়াল টু আবার কিন্তু 0, ভি ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। সেম সূত্র দিয়ে আমরা বের করতে পারবো এইচ। আমরা একটা সূত্র জানি এস ইকুয়াল টু ইউ, সরি এস ইকুয়াল টু ওইটা ব্যবহার করবো না আমরা, কিন্তু আরেকটা সূত্র জানি ভি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার মাইনাস 2gh, এটা জানি না আমরা। অথবা এই সূত্রটাকে আমরা এইভাবে শিখছিলাম, বি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার মাইনাস 2s। এখন পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর বেলায় তখন সেটা gh হয়ে যাবে। সো আমরা লিখতে পারি ভি স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, এখানে একটু ভেঙে লিখি, ভি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার মাইনাস 2gh। আই হোপ তোমরা সবাই এটা বুঝতে পারছো। ভি এর ভ্যালু কত 0, সো এটা পুরোটা কি হয়ে যাবে 0, এটাকে পুরোটাকে নিয়ে আসি 2gh ইজ ইকুয়াল টু ই স্কয়ার। তাহলে h ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, h ইকুয়াল টু ই স্কয়ার বাই 2g। এই যে এটাও কিন্তু তোমাদের সূত্র, এটাও চাইলে তোমরা মুখস্থ লিখতে পারো। সর্বোচ্চ উচ্চতার সূত্র h ইকুয়াল টু ই স্কয়ার বাই 2g। সূত্রটা প্রমাণ করবো কিভাবে, আমরা নিউটনের সূত্র থেকে আমরা এই সূত্রটা প্রমাণ করতে পারি, h ইকুয়াল টু ই স্কয়ার বাই 2g। আশা করি এটাও বুঝতে পারছো তোমরা।
তাহলে আমরা এখন এখান থেকে কি বের করতে পারি বলো তো? এখান থেকে সূত্র আনসারটা বের করে ফেলতে পারি খুব সহজে। h ইকুয়াল টু ইউ মান কত 50, তাহলে 50 স্কয়ার মাইনাস ডিভাইড বাই 2 ইনটু 9.8, এটা কি হবে মিটার, এককটা কি হবে অবভিয়াসলি মিটার। তাহলে আনসারটা কি আসবে আমাদের 50 স্কয়ার মাইনাস ডিভাইড বাই, এটা আমরা জাস্ট ক্যালকুলেট করবো, আমার তো দেখাতে হচ্ছে না, 50 স্কয়ার ডিভাইড বাই 19.6 মানে তাহলে আসবে 127.55 মিটার, 127.55 মিটার। এই বস্তুটা কিন্তু এটার চেয়ে বেশি উচ্চতা উঠবে, কোনটার চেয়ে? তোমার যে বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে 120 মিটার উচ্চতা থেকে, তার চাইতে কিন্তু বেশি উচ্চতায় উঠবে বস্তুটা, ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে এই নাম্বারটাও আমরা পারলাম। 3 নাম্বার, 2 কেজি বড় বস্তুটি কত সময় পর ভূমিতে পতিত হবে? এটা বের করতে পারবো না? খুবই সহজ, আমরা খুবই সহজ, কত সময় পর ভূমিতে পতিত হবে, এটাকে ছেড়ে দেওয়া হয়েছে না। আমরা বিচরণকালের সূত্রটা কেন শিখে জাস্ট মুখস্থ না করে কেন বের করছি বুঝতে পারছি, কারণ এখানে আলাদা শুধু উঠতে কি পরিমাণ সময় লাগবে, নামতে কি পরিমাণ সময় লাগবে সেটাও বের করতে বলতে পারে আমাদের। সো আমাদের বেসিক সহকারে যখন শিখবো, যে কোনো প্রশ্ন করবে হোয়াট এভার, আমরা কিন্তু এটাকে কি করতে পারবো, ইজিলি আনসার দিতে পারবো। তাহলে 2 কেজি বড় বস্তুটি কত সময় পর ভূমিতে পতিত হবে সেটা আমরা বের করার জন্য আদি ব্যাগটা কি ছিল এখানে u2, আমরা এটাকে 2 কেজি বড় বস্তুটার ক্ষেত্রে u2 = 0 মিটার পার সেকেন্ড, সব উচ্চতা কি ছিল h = 120 মিটার। তাহলে কত সময় আমাদেরকে বের করতে t = what? সো আমরা এটাকে আনসারটা করব কিভাবে, সেম সূত্র ব্যবহার করব আমরা, s = ut s মোট সরণে আমরা কি সূত্র জানি, মোট সরণে একটা সূত্র জানি, অথবা v = u - gt। এখন v এর মান তো আমরা জানি না, তাহলে আমরা কোন সূত্রটা এটা বের করব, এটা সরণের একটা সূত্র জানি না আমরা, s = ut plus half a square, s = ut plus half of a, এখন এত এখানে হবে না, এখানে হবে কি gt স্কয়ার, s = ut plus half of gt স্কয়ার। এখন t এর মান কত, এখানে t এর মান আমরা জানি না, তো t এর মানটা এখান থেকে পড়তে কি পরিমাণ সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে না। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতার আমরা একটা সূত্র বের করছিলাম, সেটা বের করছিলাম যে নিক্ষিপ্ত বস্তুর বেলায়। তাহলে এখানে এটা আমরা কিভাবে বের করবো, 2 কেজি বড় বস্তুটি ভূমিতে পতিত হতে কি পরিমাণ কত সময় পর ভূমিতে পতিত হবে। তাহলে এখানে t এর মান আমাদের জানা আছে, t এর মান শুধু কিসের মান আছে, h এর মান, তাহলে t এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে h এর মান কত 120, আর এখানে u এর মান কত 0, সো পুরো রাশিটা কি হয়ে যাবে 0 প্লাস এখানে হাফ, g এর মান কত 9.8, g এর মান কত 9. আচ্ছা, এখানে আমরা g এর মানটা একটু পরে বসাই, এই ভ্যালুগুলো আমরা একটু পরে বসাই, এটা পরে বসাই। তাহলে এখানে আমরা পুরোটা লিখতে পারি হাফ অফ জি টি স্কোয়ার। তাহলে আমরা এই যে টি স্কোয়ার যেগুলো কি লিখতে পারি, এটা এদিকে চলে গেলে 120, এটা তো 0, তাহলে এটা হয়ে যাবে কত, এটা পুরোটা 0, 2টা এদিকে গেলে 2 × 120, এখানে নিচে জিটা চলে আসবে, ঠিক আছে 9.8, আর তাহলে টি ইকুয়াল টু কত আসবে √2 × 120 = 240 ডিভাইড বাই 9.8, এটা আসবে সেকেন্ডে। এখন তোমরা কষ্ট করে আমাকে এটা ক্যালকুলেট করে কমেন্ট বক্সে জানাও এটা আনসারটা ভ্যালুটা কত আসছে, কত সময় পরে সেটা ভূমিতে পতিত হবে, সরি টি ইকুয়াল টু কত আসছে সেটা তোমরা আমাকে জানাও। 9.8 সেকেন্ড, বুঝছি আশা করি। এরপরে প্রশ্নটা দেখো, 120 মিটার উঁচু দালান থেকে সেম উদ্দীপক 2 কেজি বড় বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে এবং ভূমিতে পতিত হওয়ার আগ মুহূর্তে কত গতিশক্তি লাভ করবে, কত বেগে ভেহিকেল বের করতে হবে, শেষ বেগ। একদম সহজ, 2 কেজি বড় বস্তুটার জন্য আমাদের ইউ হচ্ছে যে কত 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে u2, তারপরে উচ্চতা h দেওয়া আছে 120 মিটার, বস্তুটা ভর দেওয়া আছে m2 = এটাকে আমরা m1 ধরছিলাম সম্ভবত, m1 এটাকে u1 ধরবা, ওইটাকে u2 ধরবা, m1 সমান হচ্ছে যে 2 কেজি। সো আমরা এটাকে লিখতে পারি কি
কত ব্যাগে, তাহলে ভি ইকুয়াল টু কি ইউ প্লাস জিটি। ইউ প্লাস জিটি আমরা একটা সূত্র জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি অথবা ইউ প্লাস জিটি। সো পরন্ত বস্তুর বেলায় ইউ প্লাস জিটি, তাহলে ইউ এর মান কত 0, তাহলে জি এর মান কত 9.8। এখন টি এর মান তো আমরা জানি না, জানি। সো এই সূত্রটিকে আমরা ম্যাথটা সলভ করতে পারবো না। আমাদের যে সূত্রের মধ্যে টি নাই, যেহেতু আমাদের টি নাই, সেহেতু সেই সূত্র দিয়ে আমরা করতে পারবো না। একদম সহজ করে তাহলে আমরা কি লিখতে পারবো, ভি স্কয়ার ইকুয়াল টু, তোমরা সূত্রগুলো যাচাই করবা কোনটা দিয়ে করতে পারবো কোনটা দিয়ে করতে পারবো না। তাহলে জি এইচ, সহজ। তাহলে ইউ তো 0, তাহলে 2gh, আর এখানে ভি স্কয়ার, তাহলে ভি ইকুয়াল টু কি হবে রুট ওভার 2 এর মান 2, এদিকে 9.8, এদিকে এইচ এর মান কত 120। সহজ, এটাও আমাকে ক্যালকুলেট করে জানো আনসারটা কত আসে, জাস্ট ক্যালকুলেটরে বসাবা আনসার চলে আসবে তোমাদের। কেউ সলভ করতে হবে, তোমরা আশা করি সবাই এখানে ক্যালকুলেট করতে জানো, এটা জাস্ট রুট করে ক্যালকুলেট করে আমাকে জানাবা। ওকে, এরপরে প্রশ্নটা হচ্ছে 2 সেকেন্ড পর বস্তু দুটির বেগ আলাদা আলাদা নির্ণয় করো। দেখো 2 সেকেন্ড পরে, অনলি 2 সেকেন্ড পর বস্তু দুটির বেগ আলাদা আলাদা নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে 2 কেজি বরের বস্তু, 2 কেজি ভরের বস্তু বা বস্তুর জন্য, ঠিক আছে, 2 কেজি ভরের বস্তুর জন্য এখানে 2 সেকেন্ড পরে আলাদা আলাদা। তাহলে t1 ইজ ইকুয়াল টু কত, তো 2 সেকেন্ড, এটা আমরা জানি। তারপরে কি দেওয়া আছে আমাদের, u1 ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তারপরে b কত, এর দরকার নাই, তাহলে আমাদের 2 সেকেন্ড পরে v টা বের করবো, আলাদা আলাদা বেগ নির্ণয় করতে হবে। তাহলে v ইকুয়াল টু u প্লাস জিটি, ইউ প্লাস জিটি, তাহলে ইউ এর মান কত 0, জি এর মান কত 9.8, টি এর মান কত 2, তাহলে 19.6 কত হবে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 2 কেজি ভরের বস্তুর জন্য, উপর থেকে ছেড়ে দিলে সেটার বেগ কত হবে 19.6 মিটার পার সেকেন্ড। কিন্তু নিক্ষিপ্ত বস্তুর বেলায় 500 গ্রাম 100 গ্রাম বস্তুর ক্ষেত্রে, বস্তুর জন্য 100 গ্রাম বস্তুর জন্য কি বের হবে আমাদের, সেখানে সেম t2 ইকুয়াল টু কত 2 সেকেন্ড, আর বস্তুটার ভর তো আমাদের প্রয়োজন নাই, আর u ইকুয়াল টু হচ্ছে যে 50 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো সহজে এটা আমরা বের করতে পারি কত u2, তাহলে v2, এটাকে আমরা v1 ধরলাম, এটাকে v2, তাহলে u মাইনাস জিটি, কেন u2 মাইনাস gt2 কেন, কারণ নিক্ষিপ্ত বস্তুর বেলায় মাইনাস হবে, সূত্রটা কি হবে মাইনাস হবে, বিকজ অফ ত্বরণ, এখানে মাইনাস। এর মান কত 50 মাইনাস 9.8 ইন্টু 2, তাহলে এখানে আসবে কত 50 মাইনাস 19.6, এটা কি আসবে মিটার পার সেকেন্ড। জাস্ট তোমরা ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবা, 30.4 আসবে। আই হোপ বুঝতে পারছি। তাহলে খুব সহজে বের করতে, বড় ম্যাথগুলো, কঠিন ম্যাথগুলো সামনের দিকে আসতেছে, সেগুলো আমরা অবশ্যই করবো। দেখো এগুলো আলাদা আলাদা, এই ছোট ছোট ম্যাথগুলোর মাধ্যমে তুমি বড় যে ক্যালকুলেশনগুলো সেগুলো করতে পারবে, কারণ প্রত্যেকটা ছোট বড় ম্যাথের মধ্যে ছোট ছোট হিসাবগুলো আছে, ছোট ছোট হিসাবগুলো না জানলে কিন্তু বড়গুলো পারবো না তোমরা। এরপর 120 মিটার উঁচু দালান থেকে সেম প্রশ্ন, 2 সেকেন্ড পর বস্তুটির সরণ নির্ণয় করো। এইচ এর মান নির্ণয়, এস এর মান নির্ণয় করতে বলছে, 2 সেকেন্ড পর বস্তুটির সরণ আলাদা আলাদা নির্ণয় করবো আমরা এটাকে। তাহলে 2 কেজি ভরের বস্তুর জন্য, তাহলে এখানে 2 কেজি, প্রথমে আমরা আবার লিখি 2 কেজি ভরের বস্তুর জন্য, এটা তোমরা লিখবা সবসময়, কেমন, বস্তুর জন্য কি হবে সেম, u1 সমান 0 মিটার পার সেকেন্ড, t1 সমান হচ্ছে কত 2 সেকেন্ড, তাহলে আমাদেরকে বের করতে বলছে সরণ s, h1 ইকুয়াল টু হোয়াট, তাহলে h ইকুয়াল টু আমরা কি জানি, h ইকুয়াল টু ut প্লাস হাফ অফ জি টি স্কোয়ার, এ হচ্ছে আমাদের ইউটির সূত্র, ঠিক আছে। তাহলে ইউর মান কত 0, পুরোটা 0, তাহলে আমাদের হাফ অফ 9.8 ইন্টু 2 স্কোয়ার, তাহলে আমাদের আসবে 19.6 মিটার পার সেকেন্ড। এটা তোমরা ক্যালকুলেট করবা, 19.6 আসবে, 2 স্কোয়ার মানে 4, 4 কে 2 দিয়ে কাটলে কত 2 দিয়ে 9.8 কে গুণ করলে আবার 19.6 মিটার পার সেকেন্ড।
তাহলে 100 গ্রাম বস্তুর জন্য 100 গ্রাম বস্তু 100 গ্রাম বস্তুর জন্য কি হবে? 100 গ্রাম বস্তুর জন্য সেম U2 ইকুয়াল টু কত? 50 মিটার পার সেকেন্ড। তারপরে T2 2 সেকেন্ড। T2 কত হবে? 2 সেকেন্ড। তাহলে আমাদেরকে বের করতে হবে যে H2 কতটুকু সরণ হবে কোয়াট। তো আমরা H2 ইজ ইকুয়াল টু কি জানি? সেম U2 মাইনাস U2T হবে না? U2 T2 মাইনাস হাফ অফ G T2 স্কয়ার। এই তাহলে U2 এর মান কত? 50 গুণ 2 100 মাইনাস হাফ অফ G এর মান 9.8 এদিকে 2 স্কয়ার। তাহলে এটা কত? 50 দুগুণে সেম 100। কোথায় 50 দুগুণে আগে একটা 100 ছিল সেটা তো ভুলে গেলাম। আচ্ছা ওটা বাদ 100। তাহলে মাইনাস সরণটা বের করুন 2 সেকেন্ড পর বস্তুটি সরণ। তাহলে 2 দুগুণ 4 কাটা। তাহলে এখানে কত হবে? 50 দুগুণে 100। 100 থেকে এখানে কত যাবে? 19.6 19.6। এর আগে একটা ম্যাথ করছিলাম মনে হয়, এটা সেম। ও এখানে ইউ মাইনাস জিটি, সরি। ওকে, তাহলে 19.6 চলে যাবে। 19.6 চলে গেলে আই হোপ আমাদের 80.4 মিটার। সে 2 সেকেন্ডে 80.4 মিটার উঠে যাবে কিন্তু প্রথম 2 সেকেন্ডেই। তাহলে 6 নম্বর প্রশ্নটা আমরা খুব ইজিলি সলভ করতেছি। এরপরে জটিল প্রশ্নগুলো আসতেছে, একটু দেখো। খুব মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে 3 স্টার দিয়ে রাখো। মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। একটা প্রশ্ন বুঝতে পারলে তোমরা অনেক কিছু বুঝতে পারো। এমসিকিউ তো এই প্রশ্নটা দেয়, বুঝো। এটা বিশাল একটা ম্যাথ, কিন্তু এমসিকিউ তে এই প্রশ্নটা তোমাদের দিয়ে বসে। এমসিকিউ তে কিভাবে তোমরা খুব সহজে এটা দেখা মতো সলভ করতে পারবা সেটা আজকে শিখাবো আমরা। ভূমি থেকে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে, অথবা কত সময় পর মিলিত হবে। কত উচ্চতায় কত সময় পর, এই দুইটা প্রশ্নই তোমাদের ইম্পর্টেন্ট। কত সময় পর, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। কত সময় পর দেখো, এখানে আমাদের বস্তুটি কত উচ্চতা ভূমি থেকে কত উচ্চতা মিলতে হবে সেটা বের করার জন্য আমাদের কোনো প্রয়োজনই নাই এম এর মান বসানোর। সেটা আমরা কিভাবে করব দেখো। এটাকে আদি বেগ আছে এটার, আমরা এখানে দিই। এটার বেগ কত ছিল? প্রথমে আমরা একটা লাইন লিখব। মনে করি টি সময় পরে, একটু ক্লিয়ারলি লিখি আবার। মনে করি টি সময় পরে ভূমি হতে x উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে। বস্তু দুটি মিলিত হবে। কি বললাম? মনে করি টি সময় পর ভূমি হতে x উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে। এই লাইনটা তোমরা লিখবা, এক লাইনে লিখে ফেলবা, বা যতটুকু সম্ভব তোমরা লিখে ফেলবা। আমার জায়গায় কম, সেজন্য আমি এখানে 3 লাইন করে লিখলাম। এটা কোনো সমস্যা নেই। দেখো এরপরে তাহলে ভূমি থেকে কত মিটার? x মিটার উচ্চতায় বলেই দিলাম, বুঝতে পারছি। তাহলে দেখো তো, x মিটার উচ্চতায় যে বললাম, টি সময় পরে যে বললাম, টি সময় পরে m1 বস্তুর ভর, বস্তুর সরণ লিখবো। এখানে এটাকে দিলাম m1, এটা দিলাম আমি m2। একটু মাথায় রাখবা, ঠিক আছে। টি সময় পরে m1 বস্তুর সরণ ভূমি থেকে x উচ্চতায়, টি সময় পরে m1 বস্তুর সরণ। তাহলে এটা তো বললামই আমরা, এই বস্তুটি মিলিত হবে। তাহলে আমরা বস্তুটাকে ভূমিতে x উচ্চতায় বললাম না? তাহলে এই টি সময়ে এটা সরণ কি হবে? টি সময়ে m1 এর সরণ হবে যে টি সময়ে h1 ধরলাম আমি, h1 ইকুয়াল টু
ইউটি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। এটাতে বুঝার কারো প্রবলেম আছে কিনা? ই হচ্ছে যেখানে H1, এটার জন্য এটা তো বুঝার কারো প্রবলেম নাই আশা করি। H2 এটা সরণ কি হবে? H2 এটা সরণ কি? ভূমিতে x উচ্চতা ধরলাম না, এটা ভূমি হতে x উচ্চতায়, সে যাবে কতটুকু? x পরিমাণ, সে যাবে কতটুকু? x পরিমাণ। তাহলে x ইকুয়াল টু ইউ টু টি, টি কিন্তু সেম দুইটার জন্য, ঠিক আছে? এখানে T1 আমাদের ধরার দরকার নাই, দুইটার জন্য টি কিন্তু সেম। তাহলে ইউ টু টি প্লাস মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার, কারণ টি সময় পরে এটা দ্বারা মিলিত হবে ধরলাম। তাহলে ভূমিতে x উচ্চতায়, আর তার সরণ হবে যে H1, তার সরণ কি হবে? H1। তাহলে দেখো তো, সে আসছে কত? ভূমি থেকে x উচ্চতায় সে গেল, মিলিত হলে বস্তুটা ধরে নিলাম এখানে মিলিত হয়েছে তারা, ঠিক আছে? এই প্যারালালে এই জায়গায় মিলিত হয়েছে। তাহলে তার সরণ হচ্ছে x, তার সরণ কতটুকু হয়েছে? এই এমন বস্তুর সরণ কতটুকু হয়েছে? এমন বস্তুর সরণ হয়েছে ধরে নিলাম কত তোমার, তাহলে h মাইনাস এক্স হবে না? মোট উচ্চতা থেকে h মাইনাস এক্স হবে না? তাহলে h1 মানে হচ্ছে h মাইনাস এক্স। এটাকে ধরলাম 1 নম্বর সমীকরণ, এটাকে ধরলাম আমরা 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? তাহলে এই যে এটাকে তুমি সহজ করে বলতে পারো তোমরা এখানে h মাইনাস এক্স। বুঝতে পারছি আমরা? আশা করি বুঝতে পারছো এটা। কিন্তু এই দেখো, এইটার সরণ যদি কি হয়, আবার বোঝাচ্ছি, এটার সরণ যদি x হয়, এটার সরণ কতটুকু হবে? এখান থেকে ভূমি এটা থেকে দূরত্ব কত? 120। এটার সরণ কতটুকু হবে? h মাইনাস এক্স। তাহলে দেখো, দুইটা যদি যোগ করে দিই, আমরা দুইটা যদি যোগ করে দিই তাহলে আমাদের কি থাকবে বলো তো? এই দুইটা যদি আমরা যোগ করে দিই, এই দুইটা আমরা যোগ করে দিলাম, ঠিক আছে? যোগ করে দেওয়ার পর ঘটনাটা কি ঘটবে? এখানে এক্স এক্স কিন্তু বাদ, দেখো তো এক্স এক্স বাদ। তাহলে আমাদের h ইজ ইকুয়াল টু কি আসতেছে? আমাদেরকে কিন্তু x বের করতে বলছে, আমরা x বের করব। কিভাবে বের করব? দেখো, এখানে হাফ অফ জি টি স্কোয়ার, এখানে হাফ অফ জি টি স্কোয়ার, দেখো তো দুটো সেম না? এই দুইটাও কিন্তু বাদ, একটা প্লাস একটা মাইনাস, যোগ করলে কি এই দুইটাও বাদ চলে যাবে। তাহলে আমার থাকবে u1 টি প্লাস u2 টি। মজার বিষয় দেখো তো, তাহলে তোমাদের টি এখান থেকে কমন যায়, কমন গেলে টি যদি কমন যায় তাহলে আমরা কি লিখতে পারি? h বাই u1 প্লাস u2। এই জিনিসটা একটু মাথায় রাখো। এই জিনিসটা একটু মাথায় রাখো। দেখো, টি এর মান কত? h বাই u1 প্লাস u2, অর্থাৎ সরি টি ইকুয়াল টু h বাই u1 প্লাস u2। অর্থাৎ কোন একটা বস্তু নিচ থেকে নিক্ষেপ করা হলো এবং একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দেওয়া হলো, তারা কত কত সময় পর ভূমি হতে কত সময় পরে তারা মিলিত হবে, সেটা নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে এখানে এই এসটা কিসের মান বলতো? যে বস্তুটা ভূমি হতে কত উচ্চতায় উপর থেকে যে বস্তুটা ছেড়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র সেই বস্তুটার উপরেই নির্ভর করতেছে, সেই বস্তুটার উচ্চতার উপরেই নির্ভর করতেছে। কারণ ওই বস্তুটা তো উচ্চতা ছিলই না, এটা ছিল কি উচ্চতা? 0 মিটার উচ্চতা থেকে তাকে নিক্ষেপ করা হয়েছে। সো এটাকে নিক্ষেপ, এটা এই বস্তুটা কোথায় মিলিত হবে সেটা নির্ভর করবে ওই যে মোট কত উচ্চতায় প্রথম বস্তুটি আছে সেটা ডিভাইডেড বাই তোমার দোনোটা বস্তুর কি ব্যাগ। দুটো বস্তুর ব্যাগের মধ্যে একটা স্থির অবস্থান থেকে ফেলে দেওয়া হয়েছিল, তাহলে সেটার ব্যাগও শূন্য। সো নির্ভর করবে যে দ্বিতীয় বস্তুর এখানে আসবে থেকে দ্বিতীয় বস্তুর উচ্চতা, প্রথম বস্তুর উচ্চতা, দ্বিতীয় বস্তুর ব্যাগ h বাই u2, অর্থাৎ মোট উচ্চতাকে এই বস্তুটাকে দিয়ে যদি এই বস্তুটা দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে আমরা পেয়ে যাব এটা কত উচ্চতায় কত সময় পরে মিলিত হবে। তাহলে 120 ডিভাইড বাই কত আসবে আমাদের? 120 ডিভাইড বাই ই হচ্ছে 50। তাহলে আমাদের ফাইনাল আনসার আসতেছে 5 দুগুণে 10, 4 5 20, 2.5 মিটার। 2.5 সেকেন্ড পরে, 2.5 সেকেন্ড পর বস্তুটি মিলিত হবে কতক্ষণ পরে? 2.5 সেকেন্ড পরে। আশা করি বুঝতে পারছি। এই যে 2.5 সেকেন্ড পর যে মিলিত হলো সেটা যদি আমরা 2 নং সমীকরণে বসাই দিই তাহলে আমাদের কি কত উচ্চতায় বস্তুটি মিলিত হয়েছে সেটা আমরা পেয়ে যাব। বুঝতে পারছি আশা করি। কখন? 2 নং সমীকরণে যদি টি এর মানটা বসাই দিই তাহলে আমরা পেয়ে যাব। তাহলে টি এর মানটা আমরা 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণটা কি ছিল? x = u2t
মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার ছিল। তাহলে এক্স ইকুয়াল আমরা পাচ্ছি ইউ টুর মান হচ্ছে 50 ইন্টু 2, টি এর মান হচ্ছে 2.5 মাইনাস হাফ অফ ইন্টু 9.8 ইন্টু টি এর মান কত, টি এর মান হচ্ছে যে আমাদের 2 সেকেন্ড 2.5 স্কয়ার। তাহলে আমাদের এখানে আসবে কত, 50 যোগ 100 125 সম্ভবত 125 মাইনাস 9.8 কে ভাগ করলে 4.9 ইন্টু 2.25 এই 125 থেকে এটা বিয়োগ করে দিব, তাহলে আমাদের এক্স এর মানটা পেয়ে যাব আমরা। তাহলে কত উচ্চতায়, ভূমি থেকে কত উচ্চতায় তারা মিলিত হবে সেটা তোমরা ক্যালকুলেট করে ফেলো, আমিও দেখি করার চেষ্টা করি। 125 মাইনাস 4.9 ইন্টু 6.25, 4.9 ইন্টু 6.25, তাহলে আসতে আসতে 94.397, 397 মিটার। তার মানে এটা তাদের মাঝখানে মিলিত হবে। বুঝতে পারছি বিষয়টা? এটা সলভ করতে পারবো, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু এটা। নেক্সট যে ম্যাথটা আছে, দুই যাবার বস্তুটি কত উচ্চতায় গতিশক্তি বিয়োগ শক্তির অর্ধেক হবে। এই ধরনের ম্যাথও আমরা কি এম এর মান বসাবো না। দেখো এই ম্যাথগুলোতে কিন্তু আমরা খুবই ভ্যালুগুলো খুব কমই ইউজ করছি, খুব কম ইউজ করে কিন্তু আমরা মানগুলো বের করছি। দেখো সবসময় আগে আগে এখানে যদি তুমি ইউর মান বসাই দাও, ইউর মান বসাও, ইউ টুর মান বসাও, জি এর মান বসাও, টি এর মান বসাও, সবগুলো যদি আগে আগে বসাও বিশাল সমীকরণ হয়ে যাবে, এগুলা বিশাল মান বের হবে, মানের তারতম্য ঘটবে তোমাদের। এই প্রবলেম থেকে বাঁচার জন্য আমরা মানগুলো পরে বসাবো। দুই নম্বর বস্তুটি কত উচ্চতায় গতিশক্তি বিয়োগ শক্তির অর্ধেক হবে। একদম জাতীয় প্রশ্ন এটা, এটা সবসময় আসে এই ধরনের প্রশ্ন। কত উচ্চতায় বিয়োগ শক্তি গতিশক্তির সমান হবে, কত উচ্চতায় গতিশক্তি বিয়োগ শক্তির অর্ধেক হবে, কত উচ্চতায় যান্ত্রিক শক্তি বিয়োগ শক্তির অর্ধেক হবে, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসে। এখন দেখো মজার বিষয়টা, এখানে দেখো ভেজালে পড়ে যাও তোমরা কার সাথে কি করবা, কার সাথে টু বসাবো, কার সাথে হাফ বসাবো, সেই প্রবলেমটা যেন না হয় এই ম্যাথটা থেকে একদম ভালো করে তোমরা শিখে ফেলবা। দেখো তাহলে দুই যাবার বস্তুটি কত উচ্চতায় গতিশক্তি বিয়োগ শক্তির অর্ধেক হবে, সেটার জন্য আবার সে মনে করি এক্স উচ্চতায়, মনে করি ভূমি হতে এক্স উচ্চতায়, এক্স উচ্চতায় গতিশক্তি বিয়োগ শক্তির অর্ধেক হবে। এই তো মনে করলাম ভূমি হতে এক্স উচ্চতায় গতিশক্তি বিয়োগ শক্তির অর্ধেক হবে। তাহলে আমরা লিখতে পারি ভূমি হতে এক্স উচ্চতায় ধরলাম কোন বস্তুটা, 2 কেজি বড় বস্তুটা, তো যেটাকে ফেলে দিলাম ছেড়ে দিলাম সেটা ভূমিতে এক্স মিটার উচ্চতায়। তাহলে ভূমিতে এক্স মিটার উচ্চতায় তার গতিশক্তি কি হবে, ভূমিতে এক্স মিটার উচ্চতায় গতিশক্তি, এক্স মিটার উচ্চতায় বিয়োগ শক্তিটা বের করি। তাহলে আমরা ভি কি পাবো, এম জি এক্স। এটাতে কোনো প্রবলেম আছে, ভি যে এম জি এক্স, বুঝতে পারছি? বুঝি না মনে হয়। এক্স মিটার উচ্চতা ধরছি না, তাহলে ভূমি থেকে যত উচ্চতা থাকবে এক্স এইচ এর মানে এখানে আমরা এই বিয়োগ শক্তির সূত্র কি জানি, এম জি এইচ, এম জি এইচ। এই যে এইচ বললাম, এইচটা কি, এইচটা হচ্ছে কোনো বস্তু যে বিয়োগ শক্তি আমরা মাপবো, একটা বস্তু এখানে আছে, তাহলে এটা ভূমি থেকে কত উচ্চতা আছে সেটাই হচ্ছে আমাদের এইচ। তো যেহেতু আমরা এটাকে এক্স ধরে নিয়েছি, সেহেতু এটাকে যেহেতু এক্স ধরছি, এটা কি হবে আমাদের এক্স হবে, এম জি এক্স। টি ইকুয়াল কি হবে, আমরা জানি গতিশক্তিকে টি দিয়ে প্রকাশ করে, টি দিয়ে অথবা ই কে দিয়ে, কাইনেটিক এনার্জি, ই কে কাইনেটিক এনার্জি অথবা ইপি পটেনশিয়াল এনার্জি, ভি কে আমরা ইপি দিয়ে ধরতে পারি, টি কে আমরা ই কে দিয়ে ধরতে পারি। এগুলো এই টার্মগুলো তোমাদের জানা উচিত, কখন পরীক্ষায় কোনটা দিয়ে দেয় সেটা তোমরা বুঝতে না পারলে ঝামেলা হয়ে যাবে। ই কে কত, তখন কি করবা তুমি জানতে হবে তোমাদের। তাহলে এম জি ই কে ইপি দিয়ে প্রকাশ করা হয়, ভি দিয়ে প্রকাশ করে, টি দিয়েও প্রকাশ করা হয় এগুলোকে। তাহলে এম জি এক্স, তাহলে টি গতিশক্তি হচ্ছে হাফ অফ এম ভি স্কয়ার। এই যে ভি স্কয়ার লিখলাম আমরা, এটাকে একটু আমরা মেরামত করবো আমরা। ভি এখানে ভি মানে কি, ভি স্কয়ার মানে কি, ই স্কয়ার মাইনাস নাকি প্লাস, প্লাস 2 জি এইচ
2g h, এই যে h মানে কি এখানে 2g h, এখানে h মানে কি, এখানে h মানে কি, h হচ্ছে যে সে কতটুকু সরণ হয়েছে, তাহলে তার কতটুকু সরণ হয়েছে, বস্তুটা ভূমি হতে এই উচ্চতায় আসলে গতিশক্তি বিভব শক্তি অর্ধেক ধরলাম আমরা, তাহলে তার কতটুকু সরণ হয়েছে, মোট h, সেটা থেকে x বাদ না, বুঝছো তো, মোট h থেকে x বাদ, তাহলে আমরা লিখতে পারি এটা কি h মাইনাস x। এটাতে কোনো প্রবলেম হয়েছে কিনা কারো বলো তো, কারো প্রবলেম হয় না? তোমরা চাইলে এখানে ভি এর মানটা বের করেও করতে পারো, ভি এর মানটা আগে বের করে করতে পারে, সেক্ষেত্রে তোমাদের ক্যালকুলেটর চিপতে হবে, ক্যালকুলেশন করতে হবে, মান একটু তারতম্য করতে পারে। এইভাবে করলে তোমাদের এক দশমিকের পরে দশমিকের পরে 0.001% কি কমবে না, তোমাদের মানের তারতম্য ঘটবে না। এভাবে করবা তোমরা, আর ভুল হওয়ার কোনো চান্সও নেই, প্রত্যেকটা ম্যাথে ব্যবহার করতে পারবো তোমরা। তাহলে হাফ অফ এম, এখানে দেখ হাফ আছে, হাফ আছে এম, এখানে ইউ তো শূন্য, ইউ কি শূন্য, 2g h মাইনাস এক্স, তাহলে কি হবে এখানে 2g, এখানে এটা শূন্য, দেখো একটু ভালো করে দেখো, এখানে একটু লক্ষ্য করতে হবে, এখানে এম, এখানে ইউর মান তো শূন্য, শূন্যর সাথে এটা যোগ হলে কি হবে, এটাই হবে, ঠিক। তাহলে এখানে 2g h মাইনাস এক্স থাকবে, আর এটার সাথে কি থাকবে, গুণ 2g h মাইনাস এক্স। তাহলে আমাদের আসতেছে এখানে 2 কাটা, তোমরা যেভাবে সলভটা করবা 2 কাটা, কাটা হলে আমাদের এখানে থাকবে আর কি mg h মাইনাস এক্স, এটা রাখবো আমরা, রাখতে পারবো না, bmgx, আর এখানে t ইকুয়াল টু mg h মাইনাস এক্স। তারপরে আমরা একটা কাজ করবো, এখানে দেখো একদম সহজে প্রশ্ন মতে, এখানে জাস্ট লিখবো প্রশ্ন মতে, মোস্ট ইম্পর্টেন্টটা প্রশ্ন মতে, এখানে v ইকুয়াল টু t আমরা সরাসরি লিখে দিব, প্রথমেই v ইকুয়াল টু t লিখে দিব, এরপরে আসবো আমরা প্রশ্নতে। 2 কেজি বড় বস্তুটি কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, গতিশক্তি বিভব শক্তির কার, প্রশ্ন করবা কি কার, প্রশ্নটা কি কার, তাহলে উত্তর কি আসছে তোমাদের, প্রশ্ন নিজেকে প্রশ্ন করো কার, কার দিয়ে প্রশ্ন করার পর কি আছে, বিভব শক্তির, কার বিভব শক্তির, এই যে যার, কার দিয়ে প্রশ্ন করার পরে যার আসবে তার সাথেই বসাবা, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক কি হবে, গতিশক্তি বিভব শক্তি অর্ধেক, অর্ধেক মানে 1/2, তাহলে বিভব শক্তির কার বিভব শক্তি, তাহলে বিভব শক্তির সাথে 1/2টা বসাবা, শেষ ঝামেলা। বুঝতে পারছি, আর কোনো প্রবলেম তো থাকবে না, কার দিয়ে প্রশ্ন করে, তাহলে আর কার সাথে বসাবো, হাফ, এটা কার সাথে 2, কার সাথে 7, কার সাথে 1/7, কার সাথে বসাবো, নিয়ে কোনো টেনশনই নেই, কার দিয়ে প্রশ্ন করবে জাস্ট। তাহলে হাফ আছে, হাফ, বি এর মান কত, বি এর মান কত আমরা বের করছিলাম, বি এর মান আমরা বের করছিলাম mg x, বি এর মানটা হচ্ছে mg x, ভ্যালু কিন্তু আমরা বসে নেই, টি এর মান হচ্ছে mg h মাইনাস x, তাহলে উভয় পক্ষ থেকে আমাদের mg কাটা, mg কাটা, তাহলে আমাদের থাকে আর কি x/2 ইকুয়াল টু h মাইনাস x, তাহলে 2 দিকে চলে গেলে x ইকুয়াল টু 2h মাইনাস 2x, 2x এর দিকে আসলে 3x ইকুয়াল টু 2h, তাহলে x ইকুয়াল টু আসবে 2h/3। দেখো তো প্রশ্নটা একদম ইজি হয়ে গেছে না, আমাদের m এর ভ্যালু নাই, j এর ভ্যালু নাই, একদম ইজিলি প্রশ্নটা কিন্তু আমাদের সলভ হয়ে গেছে। তাহলে x ইকুয়াল টু 2 ইনটু h এর মান কত 120, 3 এর মান কত 3, তাহলে 40 80। তাহলে ভূমি হতে কত মিটার উচ্চতায়, ভূমি হতে 80 মিটার উচ্চতায়, ভূমি হতে কত 80 মিটার উচ্চতায়, সেটা কি হবে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। তাহলে এই প্রশ্নটা আমরা সলিউশন করতে পারবো, আশা করি এটা বুঝতেও পারছি আমরা। নেক্সট কোয়েশ্চনে চলে যাই আমরা। নেক্সট যে কোয়েশ্চনটা আছে, 100 গ্রাম ভরের বস্তুটি ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে, গতিশক্তি বিভব শক্তির সমান হবে। ওইটা ছিল যে পরন্ত বস্তুর ক্ষেত্রে, এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, এখানে একটু ভেজাল আছে, অবশ্যই আছে। এটাও ধরে নিব h উচ্চতায়, ঠিক আছে, ভূমি হতে x উচ্চতায়, তাহলে সেম মনে করি, এটা একটু ভিন্ন দেখো, কিন্তু সেম স্টাইলে করব, ভূমি হতে x উচ্চতায়,
যেটা বলছে আর কি, ভূমি হতে x উচ্চতায় গতিশক্তি বিয়োগ শক্তি অর্ধেক হবে। তাহলে দেখো বিয়োগ শক্তি কি, সেম ভাবে এটা ধরলাম ভূমি হতে x উচ্চতায়, ভূমি হতে x উচ্চতায়। তাহলে বিয়োগ শক্তি v ইকুয়াল টু কি হবে, mg x, t ইকুয়াল টু কি হবে, আমরা জানি হাফ অফ m v স্কয়ার সূত্র, সেম সূত্র। তাহলে সেটা থেকে কি হবে, হাফ অফ m v স্কয়ার ইকুয়াল টু, এখানে হাফ জায়গায় হাফ থাকবে, m এর জায়গায় m থাকবে, v স্কয়ার ইকুয়াল টু কি, এখন হচ্ছে কথা v স্কয়ার ইকুয়াল টু কি, u স্কয়ার মাইনাস 2gh, কিন্তু u স্কয়ার মাইনাস 2gh, u স্কয়ার মাইনাস 2g, এখন আসি h টা কি, তখন আমরা h টা ধরছিলাম কতটুকু স্মরণ হয়েছে, ঠিক না? এখন দেখো তো নিক্ষিপ্ত বস্তুর বেলায়, নিক্ষিপ্ত বস্তু যখন আমরা করলাম তখন h টা কি, আমি তো আবার বলতেছি এটা h অলওয়েজ গতিশক্তি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh বা u স্কয়ার প্লাস 2gh যেটা হবে হোক, সেটার ক্ষেত্রে তোমার h এর মানটা হবে যে কতটুকু স্মরণ হয়েছে, কি হয়েছে, কতটুকু স্মরণ হয়েছে, সেই স্মরণটাই তোমাদের কি h এর মানটা হবে। সো এটা কতটুকু স্মরণ হয়েছিল, এই x পরিমাণে স্মরণ হয়েছে, যেটা আমরা mg x লিখলাম বিয়োগ সূত্রের বেলায়, সেটা এখানে h এর পরিমাণটাও সেম। তাহলে u স্কয়ার মাইনাস 2gx, কোনো প্রবলেম আশা করি নাই। তাহলে আমরা দেখো তো এটা টি এর মান পেয়ে গেলাম, ভি এর মান পেয়ে, প্রশ্ন মতো টি আর ভি কিন্তু কি বলছে, সেম বলছে, টি আর ভি কি বলছে, সেম। তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু টি, ভি ইকুয়াল টু টি, ভি ইকুয়াল টু টি লিখি, ভি মানে mg x আর টি ইকুয়াল টু হচ্ছে হাফ অফ m e স্কয়ার মাইনাস 2gx। তাহলে ওই পক্ষ থেকে আমরা কি করব, এখান থেকে mm বাদ, অলরেডি mm বাদ হয়ে গেছে, mm বাদ চলে গেলে আমাদের থাকে এখানে gx, gx এই 2টা গুণ আকারে, এদিকে ভাগ আকারে, এদিকে একটু গুণ আকারে 2gx, এখানে আসছে e স্কয়ার মাইনাস 2gx, বুঝতে পারছি? 2gx টা এদিকে আসলে 2gx আর 2gx মিলে হবে 4gx, 4gx, বুঝতে পারছি, কোনো প্রবলেম নেই। এখানে আছে u স্কয়ার। তাহলে আমাদের ফাইনালি আনসারটা আসতেছে কি, ফাইনালি আনসারটা আসতেছে x ইকুয়াল টু বের করতে বলছ না, x ইকুয়াল টু কি হবে, u স্কয়ার বাই 4g। এখন তো 5g যোগ 4g দিয়ে কি করতাম, 5g আসছে না, তো u স্কয়ার বাই 4g। তাহলে u এর মান কত, আমরা জানি কত বেগে নিক্ষেপ করা হয়েছিল, 50 মিটার পার সেকেন্ড স্কয়ার, 50 স্কয়ার লেখা আছে পরের প্রশ্নে না। তারপর 4, এগুলো তোমরা লিখবে কিন্তু কোনটা কোথায় লেখা আছে। g এর মান 9.8, কাজ শেষ। বুঝতে পারছি, আমাদের যে ভ্যালুটা বের হবে সেটা আমাদের আনসার। আশা করি এই যে এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না, কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন এরপরে একটা প্রশ্ন তোমাদের থাকতে পারে, সেটা হচ্ছে যে শক্তির সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতা। এই স্টেপগুলো যদি তোমরা জানো তাহলে শক্তির সংরক্ষণশীলতা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। এরপর দেখি আমি শক্তির সংরক্ষণশীলতা সম্পর্কেও তোমাদেরকে একটু ধারণাটা দিয়ে দিই। শক্তির সংরক্ষণশীলতা, এক্ষেত্রে তোমাদের ভর দেওয়া থাকতে পারে এবং নির্দিষ্ট উচ্চতা দেওয়া থাকতে পারে, তবু আমাদের ভর এবং নির্দিষ্ট উচ্চতার কোনো প্রয়োজন নেই। এখানে ভর এবং নির্দিষ্ট উচ্চতা ছাড়া আমরা শক্তির সংরক্ষণশীলতা প্রমাণ করতে পারি। দেখো কোন একটা বস্তুকে এইচ উচ্চতা থেকে, অর্থাৎ এই যে বিন্দু থেকে ভূমি হতে এইচ উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো বিনা বাধায়, এটা বাতাসের বাধা উপেক্ষা করে ফেলতে হবে, ধরতে হবে, তাহলে আমরা কি এটা ধরতে পারবো। বিনা বাধায় কোন একটা বস্তুকে কি করা হয়েছে, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এটা শক্তির সংরক্ষণশীলতা আমাদের বের করতে হবে। অর্থাৎ এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে মোট শক্তি সমান থাকলে আমাদের শক্তির সংরক্ষণশীলতা নিতে মানে, না হলে মানে না। আর এটা সবসময় শক্তি সমান থাকবে সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো এ বিন্দু, এখানে কয়টা শক্তি থাকবে, আমাদের বিয়োগ শক্তি এবং গতিশক্তি থাকবে। কোনো একটা নির্দিষ্ট বস্তু সোজা উপর দিয়ে নিক্ষেপ করলে এবং বা কোনো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দিলে তাহলে আমাদের কি থাকবে, তার গতিশক্তি এবং বিয়োগ শক্তি। তাহলে আমরা বিয়োগ শক্তি বের করি, ভি, আমরা এটাকে কি দিয়ে প্রকাশ করব, কাইনেটিক এনার্জি, কে ই, একদম উপরে, একদম উপরে। আচ্ছা আমরা এটাকে একটু বি দিয়ে লিখি, তোমরা বুঝবা। বি, এ বিন্দুতে কি শক্তি, এ বিন্দুতে বিয়োগ শক্তি, এ বিন্দুতে বিয়োগ শক্তি কত হবে আমাদের, এম জি, মোট উচ্চতা কত, এইচ,
mg h। অর্থাৎ বিভব শক্তি আমরা হিসাব করার সময় সেটা ভূমি থেকে কত উচ্চতা আছে সেটা হিসাব করতে হবে। এর আগের ম্যাথগুলোতে আমরা তা দেখাইছিলাম। তাহলে ভি তো করলাম, তাহলে টি এ গতিশক্তি কত হবে? গতিশক্তিতে হবে যে হাফ অফ এম ভি স্কোয়ার। ভিটা কি এখানে? এভি এখানে কিন্তু ব্যাগ, এভিটা এখানে কি ব্যাগ, বুঝতে হবে। এভিটা হচ্ছে তো ভি আছে কি বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি, আর ভি এখানে ব্যাগ। তাহলে এখানে এই বিন্দুতে ব্যাগ কত ছিল? 0 ছিল আমরা জানি। তাহলে কত হবে? এটা 0 হলে পুরোটার মান কত যাবে? 0। এটা হচ্ছে যে mgh জুল, এটা হচ্ছে 0 জুল। তাহলে মোট শক্তি কি? মোট শক্তি সমান কি ই এ ইকুয়াল টু হচ্ছে যে ভি এ প্লাস টি এ, অল টুগেদার কত হবে? mgh প্লাস 0 ইকুয়াল টু mg h। এটা হচ্ছে আমাদের কোন বিন্দুতে? এ বিন্দুতে কিন্তু আমরা কি বের করে ফেলছি? মোট শক্তি বের করে ফেলছি। এরপর আমরা এটা বের করব বি বিন্দুতে। বি এ বি বিন্দুতে কি শক্তি? সরি বি এ না, বি mg কি হবে? এই যে এই বিন্দু পর্যন্ত উচ্চতা কত? বিসি, mg বিসি। এটাকে তুমি x ধরে নিতে পারবা চাইলে, বিসি ধরলে কোনো প্রবলেম নাই। mg বিসি এটা হচ্ছে আমাদের কি বিভব শক্তি। তাহলে টিভি কত হবে? গতিশক্তি হাফ অফ এম ভি, বি বিন্দুতে কি ব্যাগ, বি বিন্দুতে ব্যাগ। আমরা এটাকে বি দেওয়ার প্রয়োজন নাই, তোমরা এটা বুঝবা। হাফ এম ভি স্কোয়ার। এইখানে দেখো তো, এখানে কিন্তু ব্যাগ আছে, একটা নির্দিষ্ট উচ্চতা সে নির্দিষ্ট দূরত্ব সে অতিক্রম করছে না, তাহলে তার কিন্তু একটা নির্দিষ্ট কি আছে? ব্যাগ আছে। তাহলে এটা হাফ অফ এম বি স্কোয়ার মানে কি আমরা সূত্র জানি? ই স্কোয়ার পরন্ত বস্তুর বেলায় 2gh। বুঝতে পারছি? তাহলে হাফ অফ এম ইন্টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে ইউ কি? শূন্য। তাহলে হবে হাফ অফ এম ইন্টু 2gh, 2 কাটা, তাহলে mgh। এর এই এসটা কি? এই এসটা কি? এখানে আমি যেখানে এস লিখলাম, এই এসটা এখানে কি বলো? এই এসটা কি? ইউ স্কয়ার প্লাস 2gh। সরণটা কতটুকু সেটা, তাহলে 2g এখানে কি হবে? ab। তাহলে এখানে কি হবে? হাফ অফ এম বি স্কয়ার মান এখানে কি হবে? 2g ab, হাফ অফ এম 2g ab। তাহলে আমাদের 2 কাটা, উপরের নিচে 2 কাটা, তাহলে এম জি ইন্টু এবি থাকে, আমাদের কি থাকে? এম জি ইন্টু এবি। তাহলে মোট শক্তি কত হবে এখানে? মোট শক্তি আমরা এটাকে একটু মিনিমাইজ করি, এখানে থাকে এটা, ঠিক আছে? তাহলে কোন বিন্দুতে? বি বিন্দুতে মোট শক্তি টি ই বি, বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে কি টিবি প্লাস ভিবি। তাহলে টিবি ছিল কত আমাদের? mgvc। গতিশক্তি না, বিভব শক্তি ছিল কি mgvc, আর গতিশক্তি ছিল কি mgab। এখন দেখো তো, এখন দেখো এখান থেকে mg কমন যায় না? mg যদি কমন নিই কি থাকে? bc প্লাস ab। তাহলে আমাদের আসতেছে mg bc প্লাস ab মানে কত? এই bc আর ab যোগ করলে তো আমরা h পাই, তাই না? তাহলে h, তাহলে মোট শক্তি চলে আসছে আমাদের এই বিন্দুতে, বি বিন্দুতে। এরপর আমরা সি বিন্দু নির্ণয় করব। বিসি টোটাল উচ্চতা একদম মোট সরণ কিন্তু হয়ে গেছে। তাহলে তার এখানে ভূমিতে কত উচ্চতায় আছে? সে কোনো উচ্চতায় নেই, শূন্য। তাহলে বিসি হচ্ছে mg ইন্টু 0, ঠিক আছে, সমান সমান 0। আর গতিশক্তি টিসি হাফ অফ এম ভি স্কোয়ার। এখানে ভি মানে কত? ই স্কোয়ার প্লাস 2g। মোট উচ্চতা, মোট সরণ এস পরিমাণ চলে আসছে না সে, অর্থাৎ এ থেকে সি বিন্দুতে চলে আসছে, এ থেকে সি বিন্দুর মোট সরণটা কিন্তু এইচ, তাই না? তাহলে এখানে গুণ করলে ইউর মান 0, হাফ অফ এম ইন্টু 2gh।
সেম 2 টু কাটা, আর থাকে কি আমাদের, আর থাকে আমাদের আর আমাদের থাকবে যে কত, mgh। বুঝতে পারছি? তাহলে মোট শক্তি কত? সুতরাং মোট শক্তি সি বিন্দুতে কত হবে? টিসি প্লাস বিসি সমান mgh, কারণ একটা তো শূন্য। তাহলে আমাদের কোন বিন্দুতে? বি বিন্দুতে। ই বিন্দুতে মোট শক্তি কত? সরি, ই বিন্দুতে মোট শক্তি হচ্ছে কত? mgh। বি বিন্দুতে মোট শক্তি কত? এই বি বিন্দুতে মোট শক্তি আমাদের mgh বেড়েছে, ঠিক না? বি বিন্দুতে মোট শক্তি বেড়েছে কত? mgh। তারপরে এ বিন্দুতে মোট শক্তি mgh। এই হচ্ছে আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা শক্তি সংরক্ষণশীলতা যেভাবে প্রমাণ করব। এভাবে প্রমাণ করার পরে তোমরা চাইলে মানগুলো বসাই দিতে পারো, এম এর মান, জি এর মান আর এইচ এর মান বসাই দিলে তোর সহজেই প্রমাণ হয়ে যাবে। কিন্তু তোমরা যদি প্রত্যেকটাকে কি ক্যালকুলেট করে বুঝাইতে চাও বা মানগুলো বসাইতে চাও, তাহলে তোমাদের হিউজ পরিমাণ টাইম লাগবে এবং ক্যালকুলেশনও ভুল হবে এবং সময়টা তো বেশি লাগবেই। যাই হোক, এরপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হবে বিষয়টা? একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে তার শক্তি সংরক্ষণশীলতা কিভাবে আমরা বের করব, এটাও খুবই সহজ। প্রথমে দেখো, যখন নিক্ষেপ করলাম, এটাকে ইউ আদিবেগে নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপের সময় তো আর ব্যাক শূন্য থাকবে না, একটা ইউ আদিবেগে নিক্ষেপ করা হয়েছে। তাহলে তার এখানে সি বিন্দুতে আমরা হিসাব করি, সি বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, তিনটে বিন্দুতে সেম হিসাব করব। সে তাকে ধরে নিলাম আমি এ পর্যন্ত উঠছে বা তার চেয়ে বেশি উঠছে, আমরা এই তিনটে বিন্দুতে হিসাব করব। তাহলে সি বিন্দুতে টি সি গতিশক্তি হাফ অফ এম ইউ স্কোয়ার, গতিশক্তি শেষ। বিয়োগ শক্তি কত হবে? বিসি 0, কারণ কি তার ভূমি থেকে কোনো উচ্চতায় নাই, সে কি 0 উচ্চতায় আছে। তো বিসি কত আসবে? 0। এটা এম জি ইন্টু 0 এর আগেও দেখাইছি, সেভাবে তোমরা করে নেবা। তাহলে মোট শক্তি ই সি ইকুয়াল কি হবে? হাফ অফ এম ই স্কোয়ার প্লাস 0 সমান সমান কি হবে? হাফ অফ এম ই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি এই বিন্দুতে মোট শক্তি। আমরা ইজি করে লিখি, ই ইকুয়াল টু হাফ অফ এম স্কোয়ার প্লাস 0 ইকুয়াল কি হবে? হাফ অফ এম স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এই বিন্দুতে মোট শক্তি। বুঝতে পারছি? তারপরে কি বের করবো আমরা? বি বিন্দুতে টি বি সেম ভাবে গতিশক্তি কোথায় হবে? টিবি হাফ অফ এম বি স্কোয়ার। এখানে কিন্তু ব্যাগটা কি হবে? শেষ ব্যাগ। বি বিন্দুতে ব্যাগটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখানে বি স্কোয়ারের মান কত? আমরা জানি হাফ অফ এম বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এইচ কত এখানে? বিসি, বিসি। বুঝতে পারছি? এইচ কত এখানে? বিসি। এরপর গতিশক্তি কত? বিয়োগ শক্তি বি বি এম জি। ভূমিতে কত উচ্চতায় আছে? বিসি উচ্চতায়। তাহলে এম জি বি সি। মোট শক্তি কত হবে? ই বি ইকুয়াল টু কি হবে? যোগ করে দেবো দুইটা না, হাফ অফ, আচ্ছা আমরা লিখি আগে টি বি প্লাস ভি বি। ফাইনালি আমাদের আসবে এম জি বিসি প্লাস হাফ অফ এম, এটার সাথে আচ্ছা লিখি আগে ইউ স্কোয়ার মাইনাস 2g ইন্টু বিসি। বুঝতে পারছি আমরা মনে হয়। তাহলে এম জি বিসি ইকুয়াল টু, এরপর আমরা একটু মিনিমাইজ করি আমরা।
আশা করি দেখা যাবে। তারপরে দেখো এখানে টিবি, তাহলে সমান সমান কত হবে? এখানে এমজিবিসিটা থাকলো, এমজিবিসি প্লাস হাফ এম দিয়ে গুণ করে দিলে হাফ এম স্কয়ার, তার প্লাস হচ্ছে মাইনাস হাফ এম 2g ইন্টু বিসি। এখানে কিন্তু এর মান শূন্য না, মাথায় রাখতে হবে। যদি এর মান শূন্য বসাই দাও তাহলে কিন্তু ম্যাথ আবার ভুল হয়ে যাবে তোমাদের। এই টু কাটা হলে এখানে থাকে যে কত আমাদের এমজি বিসি প্লাস হাফ অফ এম স্কয়ার মাইনাস এমজি বিসি। তাহলে ওই পক্ষ থেকে আমার এমজিবিসি আর এমজিবিসি, সরি, একই পক্ষ থেকে এমজি আর বিসি, এমজিবিসি শেষ। তাহলে আমাদের কি আর থাকে? হাফ অফ এম স্কয়ার। বুঝতে পারছি আশা করি, হাফ অফ এম স্কয়ার। আর প্রথমে আমাদের মোট শক্তি কি ছিল? হাফ অফ এম স্কয়ার এটা ছিল, এখন হাফ অফ এম স্কয়ার। তাহলে আমরা এ বিন্দুতে সেম ভাবে বের করতে পারবো। সেম এখানে যে বি উচ্চতা ধরছি আমরা, সেখানে কি এ পর্যন্ত ধরবো, বি এ সি। একই স্টাইলে এই যে এটার স্টাইলে বের করে নিব, ই বি। এটার স্টাইলে বের করে নিলে আমাদের কি হবে? মোট শক্তি সংরক্ষণশীলতা মানবে, সেটা প্রমাণিত হয়ে যাবে। তোমরা করে আমাকে কমেন্টে জানাও। বেস্ট অফ লাক। আজকের ক্লাসটা দেখে কে কতটুকু উপকৃত হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আসসালামু আলাইকুম।